ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ক্লাস অফ আই লার্নিং ইউটিউব চ্যানেল। তোমাদের ক্লাস 11-এর যে চ্যাপ্টারটা চলছিল সেটা হচ্ছে রেচন পদার্থ এবং তাদের নিষ্কাশন, এবং যেটা অলমোস্ট প্রায় আমরা শেষের দিকে এসে পৌঁছে গেছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাউন্টার কারেন্ট মেকানিজম, এবং এছাড়াও আরও অনেক ছোটো ছোটো টপিক নিয়ে আমি আজকে আলোচনা করব। মেনলি কোনো বড় টপিক নিয়ে আমি আলোচনা করব না, কারণ আর আমাদের সেরকমভাবে বড় টপিক কিছু নেই। এবার এই যে টপিকগুলো পড়ে আছে এখান থেকে মেনলি 2 মার্কসের কোশ্চেনই বেশি পড়ে, 1 মার্কস এবং 2 মার্কস। তো সেই জায়গাগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব, এবং ছোটো ছোটো করেই আমি তোমাদের আলোচনা করে দেবো। আর যেটা হচ্ছে বিষয় সেটা হচ্ছে আমরা গতদিন ক্লাসে মূত্র উৎপাদন পদ্ধতি, মূত্রের উপাদান, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো সেগুলো নিয়ে মোটামুটি আমরা একটা ধারণা পেয়ে গেছি। তো আজকে আমি একদম প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করব সেটা হচ্ছে কাউন্টার কারেন্ট সিস্টেম, বা কাউন্টার কারেন্ট সিস্টেম কি সেই জিনিসটা আসবো আমি, এবং সেটাই বোঝাবো। তো কাউন্টার কারেন্ট মেকানিজম বা কাউন্টার কারেন্ট সিস্টেম বোঝানোর আগে একটা বিষয়ে আমি চলে আসি, সেটা হচ্ছে একটা ছোট্ট কোশ্চেন, সেটা হচ্ছে ভাষা রেক্টা। হোয়াট ইজ ভাষা রেক্টা? ভাষা রেক্টা একটা শর্ট কোশ্চেনে আসছি। ভাষা রেক্টা, রেক্টা কি? এই ভাষা রেক্টা, তাই তো? তাহলে ভাষা রেক্টা কি? তা ভাষা রেক্টা হচ্ছে তোমার, এখানে আমাদের হেনরির লুপ বা লুপ অফ হেনলি আমরা যেটা দেখেছিলাম, যেটা দূরবর্ত তোমার বিজ্ঞান একটা পার্ট ছিল। যদি আমি ছবিটা আঁকি তাহলে এটা তোমার পিসিটি ছিল, পিসিটি থেকে একটা নালি কি হয়েছিল, নেমে গেছিল, যেটাকে বলা হয়েছিল কি লুপ অফ হেনলি। ওকে, আর এখান থেকে চলে গেছিল তোমার ডিসিটি। তাহলে এই জায়গাটা যদি আরও একটু ভালো করে আমি আঁকি, তাহলে এইটা ছিল আমার হেনরির লুপ, এইটা ছিল আমার হেনরির লুপ, তাই তো? তাহলে দেখো, এইটাকে প্রথম পার্ট যেটা সেটাকে বলা হচ্ছে পিসিটি। তাহলে এই পার্টটা হচ্ছে তোমার কি প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলস, এইটা ছিল তোমার কি ডিসিটি, ডিস্টাল কনভলিউটেড টিউবিউলস, আর এই জায়গাটাকে বলা হয়েছিল লুপ অফ হেনলি, লুপ অফ হেনলি বা হেনলি। এবার দেখো, এই যে বৃক্কীয় নালিকা বা তোমার রেনাল টিউবিউল, বৃক্কীয় নালিকাগুলো কি ছিল না, কিছু যেটা বহির্মুখী ধমনিকা হয়ে বেরিয়েছিল এরকম পাক খেয়ে অবস্থান করছিল, এবং তার একটাই শাখা হেনরির লুপের কাছে এসে কি হয় না, হেনরির লুপের সমান্তরালভাবে ইউ আকৃতির একটা স্ট্রাকচার তৈরি করে, ইউ আকৃতির একটা স্ট্রাকচার তৈরি করে। এরকম ভাবে ছিল, তবে এখান থেকে আবার জালক ছিল। তো হেনরি লুপের সাথে এরকম ভাবে অবস্থান করছিল। তাহলে এইটাকেই বলা হচ্ছে তোমার কি, যে লুপ অফ হেনরির মধ্যে তার বহিঃপ্রাচীরে অবস্থিত সমান্তরালভাবে যে ইউ আকৃতির যে নালীটা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে রেনাল ভেন বা বৃক্কীয় শিরারই একটা শাখা, এই ইউ আকৃতির, যেটা একদম সমান্তরালভাবে কার সঙ্গে আছে, লুপ অফ হেনরির সঙ্গে দেখো সমান্তরালভাবে অবস্থান করছে, এইটা কি বলা হচ্ছে ভাষা রেক্টা, ভাষা রেক্টা, ভাষা রেক্টা বলা হলো। তাহলে কি ভাষা রেক্টা কি না, বৃক্কীয় নালিকার বৃক্কীয় শিরা, যেটা তোমার তোমার রেনাল ভেন, যেটা সেটা হচ্ছে বৃক্কীয় নালিকাকে পেঁচিয়ে অবস্থান করে, এবং সেটা হচ্ছে তোমার কি না, সেটা হচ্ছে হেনরির লুপের কাছে এসে হেনরির লুপের সমান্তরালভাবে একটা ইউ শেপড বা ইউ আকৃতির স্ট্রাকচার তৈরি করে, সেটাকে বলা হচ্ছে ভাষা রেক্টা। এবার কি হচ্ছে, তাহলে হেনরি লুপের মধ্যে দিয়ে আবার দুটো লুপ আছে। হেনরি লুপের একটা যেটা নিচের দিকে নামছে, তাহলে প্রথমের দিকটা কি, এটা হচ্ছে তোমার ডিসেন্ডিং লুপ, নিচের দিকে নামছে, আর এটা হচ্ছে উপর দিকে উঠছে, তাহলে অ্যাসেন্ডিং লুপ। তাহলে এর দুটো ভাগ বলেছিলাম, একটা হচ্ছে ডিসেন্ডিং, ডিইএস ডিসেন্ড সিইএনডিআইএন, ডিসেন্ডিং লুপ অফ হেনরি, আর নিচের দিকে যেহেতু নামছে নিচের দিকে, আর এই লুপটাকে বলা হচ্ছে অ্যাসেন্ডিং লুপ, যেটা উপর দিকে উঠছে, অ্যাসেন্ডিং লুপ, এটা উপরের দিকে উঠছে, তাহলে এটা উপরের দিকে যাচ্ছে। কিন্তু তাহলে হেনরি লুপের মধ্যে দিয়ে এক ধরনের তরলের প্রবাহ হবে, আবার একইভাবে, আবার শুধু তাই নয়, হেনরি লুপের এই দিকে এক ধরনের তরল প্রবাহিত যেদিকে উঠছে, আবার একইভাবে ভাষা রেক্টার সঙ্গে যদি হেনরি লুপ কল্পনা করি, তাহলে কি হচ্ছে, এইটা দিয়ে এক ধরনের তরল প্রবাহিত হচ্ছে হেনরি লুপ দিয়ে, ভাষা রেক্টা দিয়ে আর এক ধরনের তরল প্রবাহিত হচ্ছে। তাহলে পাশাপাশি দুটো নালী, পাশাপাশি অবস্থিত দুটি নালী পথের মধ্যে দিয়ে দুটো বিপরীতমুখী তরল প্রবাহিত হচ্ছে।
তাই তো? তাহলে হেনরি লুপের মধ্য দিয়ে যে অংশগুলো যাচ্ছে সেই অংশগুলো দূরবর্তী সংবর্তনালিকা দিয়ে সংগ্রাহী নালিকায় মিশছে, তাহলে মূত্র তৈরি করার কাজে ব্যবহৃত হচ্ছে বা মূত্র যাচ্ছে বা দূষিত পদার্থগুলো। কিন্তু আমরা যদি ভাষার একটাটাকে দেখি, তাহলে ভাষার একটায় কি হচ্ছে না, ভাষার একটায় তোমার যেটা বহির্মুখী ধমনিকা থেকে পরিশোধিত তরলটা কোথায় ফিরে যাচ্ছে না, রেনাল শিরার সঙ্গে যুক্ত হয়ে আবার দেহে ফিরে যাচ্ছে। তাহলে হেনরি লুপ দিয়ে এক ধরনের তরল প্রবাহিত হচ্ছে, ভাষার একটা দিয়ে আরেক ধরনের তরল প্রবাহিত হচ্ছে। সেই জন্যই বলা হচ্ছে দুটি পাশাপাশি অবস্থিত নালীপথের মধ্য দিয়ে দুটি বিপরীতমুখী যে তরলের প্রবাহিত হচ্ছে সেটাই হচ্ছে কি কাউন্টার কারেন্ট সিস্টেম। বোঝাতে পারলাম কি? তাহলে কি বলা হলো না, দুটি পাশাপাশি অবস্থিত নালী পথের মধ্য দিয়ে দুটি বিপরীতমুখী তরলের যে প্রবাহ, সেই ঘটনাটা কি বলা হচ্ছে কি কাউন্টার কারেন্ট সিস্টেম। দেখো এবার এই কাউন্টার কারেন্ট সিস্টেম কি না, আমরা জানি ডিসেন্ডিং লুপে কি হয়, রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার, তাই তো? তাহলে ডিসেন্ডিং লুপে কি হচ্ছে না, ডিসেন্ডিং লুপের কাজ হচ্ছে, এর ফাংশনটা যদি আমরা দেখি, রিঅ্যাবজর্পশন reabsorption of water takes place in the descending loop water। আচ্ছা এখানে কি হয়, আর এইদিকে অ্যাসেন্ডিং লুপে কি হচ্ছে না, অ্যাসেন্ডিং লুপে যেটা ঘটছে সেটা হচ্ছে reabsorption of Na+, তাই তো? তাহলে সোডিয়াম আয়নের পুনর্বিশোষণ হচ্ছে তোমার কোথায় না, সেটা হচ্ছে তোমার এখানে অ্যাসেন্ডিং লুপে, ঠিক আছে? এই সরি ডিসেন্ডিং, সোডিয়াম আয়ন হচ্ছে ডিসেন্ডিং লুপে আর এটা হচ্ছে তোমার জল হচ্ছে তোমার অ্যাসেন্ডিং লুপে। তাহলে ডিসেন্ডিং লুপে হচ্ছে তোমার সরি একটু বোধহয় আমি মিস্টেক করে ফেললাম, ডিসেন্ডিং লুপে রিঅ্যাবজর্পশন হচ্ছে জলের আর অ্যাসেন্ডিং লুপে রিঅ্যাবজর্পশন হচ্ছে Na+। তাহলে দেখো এইভাবে এরা কি করতে পারে, মূত্রটাকে হয় অতিসারক অথবা লঘুসারক। তাহলে এই যে রিঅ্যাবজর্পশন কাউন্টার কারেন্ট সিস্টেমের মধ্যে কি হচ্ছে না, মূত্রটা মেবি হতে পারে লঘুসারক, that is the hypotonic ইউরিন, অথবা প্রয়োজন অনুসারে সেটাকে কি করতে পারে, অতিসারকও করতে পারে, অতিসারক that is the hypertonic ইউরিন। তাহলে হাইপোটনিক এবং হাইপারটনিক ইউনিট তোমার ইউরিন বা মূত্র তৈরি করতে পারে কে, এই কাউন্টার কারেন্ট সিস্টেম। তাহলে কাউন্টার কারেন্ট সিস্টেমের মাধ্যমে মূত্রটার গাঢ়ত্বটা কি হয়, মূত্রটার গাঢ়ত্বটা নিয়ন্ত্রিত হয়। তাহলে এটাকে বলা হচ্ছে কি কাউন্টার কারেন্ট সিস্টেম। এবং আর কি করে না, আর যেটা করে সেটা হচ্ছে তোমার পিএইচ, জল এবং ইলেকট্রোলাইটসের সাম্যতা বজায় রাখে। তাহলে আর কি কাজ করে, তাহলে এর আর একটা ফাংশন আছে, সেটা হচ্ছে পিএইচ। তাহলে বডিতে দেহের মধ্যে পিএইচ, জল, ইলেকট্রোলাইটস, তাই তো, বা আয়ন যেগুলো আছে আয়ন, হ্যাঁ, আর ইলেকট্রোলাইটস এদের কি করে, এদের সমতা বা সাম্যাবস্থাটা বজায় রাখে, সাম্যতা বজায় রাখে। হলো? তাহলে এই সমস্ত পদার্থগুলো দেহে আমাদের কি করছে, পিএইচ, জল, আয়ন আর ইলেকট্রোলাইটসের সাম্যতাগুলো বজায় রাখছে এই কাউন্টার কারেন্ট মেকানিজম বা কাউন্টার কারেন্ট সিস্টেম। এবার কাউন্টার কারেন্ট সিস্টেম হচ্ছে তোমার দুটো পদ্ধতিতে বা সিস্টেমের দুটো প্রকার হয়। কাউন্টার কারেন্ট সিস্টেম, তাহলে বিষয়টা বোঝা গেল না, এটা হচ্ছে ডেফিনেশন, এটা হচ্ছে তোমার ব্যাখ্যাটা দিলাম, কি কাজ করে মূত্র উৎপাদনটাকে, সেটা হাইপোটনিক হবে কি হাইপারটনিক হবে সেটা ডিপেন্ড করে। এছাড়াও পিএইচ, জল, আয়ন, ইলেকট্রোলাইটস এদের সমতাগুলোকে বজায় রাখছে কে, কাউন্টার কারেন্ট সিস্টেম। এই কাউন্টার কারেন্ট সিস্টেম আবার দুই প্রকারের হতে পারে। তাহলে কাউন্টার কারেন্ট সিস্টেম বলছে দুই প্রকারের হয়, এবং এই দুই প্রকার কি, তাহলে আমরা চলে আসি কাউন্টার কারেন্ট সিস্টেম টাইপস। তাহলে আমরা আবার আসবো কোথায়, টাইপস। ভাষার একটা কিন্তু আলাদা একটা কোশ্চেন, এটা একটা আলাদা শর্ট কোশ্চেন এবং এর সঙ্গে রিলেটেড বলে আমি এখানেই বলে দিলাম। এবং এটাকে বলা হচ্ছে কি না টাইপস। ক ধরনের হতে পারে না, দু ধরনের হয়, মেনলি দুটো টাইপ আছে, এক এবং দুই। কি কি, এক নম্বর টাইপ যেটা বলছে সেটা হচ্ছে তোমার কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার। কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার, কারেন্ট মাল্টিপ্লায়ার, MULTIPLIER, কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার। আরেকটা হচ্ছে তোমার কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার,
তাহলে দুটো বিষয়, একটা হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ারটা কি আর কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার, এই দুটো টাইপে আমাদের কি হচ্ছে না, এই দুটো টাইপে আমার কাউন্টার কারেন্ট সিস্টেমটা কাজ করছে। তাহলে এবার আমাকে জানতে হবে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ারটা কি আর কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জারটা কি। তাহলে এই জায়গায় আমাকে আসতে হবে। তাহলে প্রথমেই আমরা আসবো কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ারটা কি। না প্রথমেই যেটা আছে দেখো, এটা কোথায় হয় না লুপ অফ হেনলি, তাই তো, স্থানটা হচ্ছে লুপ অফ হেনলি। এবং এইটা কি করে না, যদি আমি একটা একটাই আসি তাহলে এটা হচ্ছে তোমার কোথায়, কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ারটা প্রথমে আসি, সেটা হচ্ছে প্লেস হচ্ছে লুপ অফ হেনলি, হেনলিতে হচ্ছে। এবং কি করে না তোমার রক্তরস এবং তোমার কি করে রক্তরস বা বৃক্কের তরল এবং প্লাজমার মধ্যে তোমার একটা পার্থক্য বা গাঢ়ত্বের পার্থক্য তৈরি করে। তাহলে কি করে না তোমার বৃক্কের মধ্যে যে তরল এবং প্লাজমা তরল, তাহলে এর কাজ কি, বৃক্কস্থিত তরল এবং প্লাজমার মধ্যে যে তরল আছে, প্লাজমার তরলের মধ্যে ঠিক আছে গাঢ়ত্বের পার্থক্য তৈরি করে। তরলের মধ্যে কি করবে না, তরলের মধ্যে গাঢ়ত্বের পার্থক্য তৈরি করে। ঠিক আছে, গাঢ়ত্বের পার্থক্য তৈরি করে। এবং এটা কি হবে না, অবভিয়াসলি এটা একটা এনার্জি মেডিয়েটেড প্রসেস। মানে যে পার্থক্যটা তৈরি হবে, গাঢ়ত্বের একটা ডিফারেন্স তৈরি হবে, সেখানে কিন্তু অবশ্যই শক্তি খরচ হয়। তাহলে এটা কি বলা হচ্ছে কি, কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার। এবং এখানে কি হয় না, এবং এছাড়াও আরো একটা কাজ করে, সেটা হচ্ছে পিএইচ, জল এবং আয়নের ভারসাম্য কিন্তু বজায় রাখে। তাহলে এর যে কাজটা, এই কাজটাও কিন্তু করে, পিএইচ, জল এবং আয়নের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ফলে কি হয় না, ফলে তোমার রেনাল কর্টেক্স থেকে রেনাল প্যাপিলাতে যখন অভিশোভনীয় গাঢ়ত্ব, তাহলে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ারের সাহায্যে কি করা হয় না, কর্টেক্স থেকে রেনাল প্যাপিলারে ঠিক আছে গাঢ়ত্বটাকে অনেকটা পার্থক্য করে দেওয়া হয়। তাহলে কোথা থেকে আসবে, কারণ আমরা জানি বৃক্কের কর্টেক্স অঞ্চলে কি হয়, কর্টেক্স অঞ্চলে গ্লোমেরুলাস থাকে, সেখানে পরাপরিশ্রবণ হয়। এবং সেখান থেকে কোথায় আসে না, বৃক্কের সঙ্গে যেখানে তোমার মাইনর ক্যালিক্স যুক্ত হয়েছে সেটাকে বলা হয় কি, রেনাল প্যাপিলা। তাহলে কর্টেক্স থেকে যখন রেনাল প্যাপিলাতে আসছে, তাহলে কর্টেক্স টু রেনাল প্যাপিলা, তখন সেখানে কি হয়, একটা গাঢ়ত্বের পার্থক্য তৈরি হয়। কিরকম পার্থক্য না, গাঢ়ত্বের পার্থক্য যেটা হয় সেটা হচ্ছে মানে অভিশোভনীয় গাঢ়ত্বের পার্থক্য আর কি, 300 m অসমোলারিটি থেকে তোমার 1200 এ পাঠিয়ে দেয়। তাহলে কত থেকে কত হয় না, 300 m অসমোলারিটি থেকে পার লিটার থেকে এটা কত হচ্ছে 1200 m অসমোলারিটি পার লিটারে কনভার্ট করা হয়। দেখো 1200, এটা হবে 1200 m অসমোলারিটিতে কনভার্ট করে। তাহলে যেটা ছিল 300 m অসমোলারিটি, সেখান থেকে করে দিচ্ছে কত না, সেখান থেকে করে দিচ্ছে 1200 m অসমোলারিটি। তাহলে 300 থেকে পার্থক্য হয়ে তৈরি হলো 1200। তাহলে এই যে অভিশোভন চাপের পার্থক্য তৈরি করে, এটাকে বলা হচ্ছে কি কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার। 1 নম্বর। 2 নম্বর, এই ধাপগুলোতে আমরা যাব না, কারণ ধাপগুলো থেকে সেভাবে কোনো কোশ্চেন আমরা দেখতে পাই না। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার কি কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার। তাহলে এক্সচেঞ্জার মানে কি, যারা চেঞ্জ করে। তাহলে এক্সচেঞ্জার মানে হচ্ছে যারা চেঞ্জ করছে, তাদেরকে বলা হচ্ছে কি এক্সচেঞ্জার, কোনো কিছু পদার্থ। এবং তার মধ্যে হয় এটাও তোমার মেনলি ভাষার একটা এবং লুপ অফ হেনলি, মানে এই জায়গায় ভাষার একটা অফ লুপ অফ হেনলি। তাহলে প্লেসটা আমি লিখলাম ভাষা রেক্টা অ্যান্ড লুপ অফ হেনলি। তাহলে হেনলি লুপ এবং ভাষার একটার মধ্যে এই ঘটনাটা ঘটে থাকে। এবং এখানে যেটা হয় সেটা হচ্ছে তোমার মেনলি কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার হিসেবে কাজ করে কে না, এই ভাষার একটা তোমার এখানে মেনলি কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার। ওকে, তাহলে যে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার হিসেবে কাজ করছে মেনলি হচ্ছে তোমার ভাষার একটা, এবং ঘটনাটা ঘটছে লুপ অফ হেনলির মধ্যে। এখানে কি হয় না, এখানের মধ্যে তোমার কর্টিকো ক্যাপিলারি অংশে অভিশোভনীয় গাঢ়ত্বটা বজায় রাখে। ঠিক আছে, কর্টিকো ক্যাপিলারি অংশে
মানে কর্টেক্সের মধ্যে যেটা আছে, কর্টেক্সের যে জালকগুলো আছে বা জালিকাগুলো আছে, কর্টিকো ক্যাপিলারি অংশের চাপটাকে বা গাঢ়ত্বটাকে বজায় রাখে। তাহলে কাজ হচ্ছে কি, কর্টিকো ক্যাপিলারি অংশে অবিশ্রবণীয় গাঢ়ত্ব বজায় রাখে, অবিশ্রবণীয় গাঢ়ত্বটা বা ডেনসিটিটাকে বজায় রাখে। ওকে, কর্টিকো ক্যাপিলারি অংশে অবিশ্রবণীয় গাঢ়ত্বটাকে বজায় রাখতে সাহায্য করে। তাহলে এটা হচ্ছে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার। এবং এখানে কি হয় না, গাঢ়ত্ব কমতে থাকে এবং প্রায় কত হয়, তাহলে গাঢ়ত্ব কমে মোটামুটি 100 এম অসমোলারিটি হয়ে যায় এবং গাঢ়ত্বটা কি হয় আস্তে আস্তে ডিক্রিজ হয়ে কোথায় আসতে পারে, 100 এম অসমোলারিটি পার লিটার। তাহলে এই চাপে এসে পৌঁছাচ্ছে, বা সরি এই গাঢ়ত্বে এসে পৌঁছাচ্ছে। তাহলে এই হচ্ছে তোমার টোটাল কাউন্টার কারেন্ট সিস্টেম। তাহলে কাউন্টার কারেন্ট সিস্টেমে দেখো সবগুলো বলেছি, কি টোটাল ডেফিনেশনটা বলেছি, ভাষার একটা কি বুঝিয়েছি, এবং এদের কাজটাকে দেখো এদিকে বলেছি, কোন জায়গাটা হচ্ছে সেটা বলা হয়েছে, দুটো টাইপস বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এই হলো মোটামুটি এইটুকু জায়গা পড়লেই হবে, কারণ এখান থেকে ব্রড কোশ্চেন সাধারণত খুব একটা বড় কোশ্চেন আসে না। তাহলে মোটামুটি দেখো যদি কোশ্চেনও আসে 3 মার্কসের জন্য এনাফ, এখানটায় সবগুলো বলে দেয় যে টাইপস থেকে শুরু করে টোটাল কাউন্টার কারেন্ট সিস্টেমটা আমার কমপ্লিট হয়েছে। এবার আমরা চলে আসবো কিছু কিছু ছোট ছোট কোশ্চেনে। ঠিক আছে, তো আমরা কিছু কিছু ছোট ছোট কোশ্চেনে চলে আসি যেগুলো আমাদের রেচন সংক্রান্ত, সেই কোশ্চেনগুলো আমরা আসবো। তো দেখো প্রথমেই আমাদের কি হয় না, আমরা দেখেছি যে বিক্রিয় নালিকায় প্রয়োজনীয় পদার্থের পুনঃশোষণ ঘটে, তাই তো, সেটা আমরা দেখেছি। তাহলে বিক্রিয় নালিকার কাজ কি, রিঅ্যাবজর্পশন, পুনর্বিশোষণ ঘটছে। তাহলে প্রয়োজনীয় পদার্থের পুনর্বিশোষণে সাহায্য করে কে না, বিক্রিয় নালিকা। তাহলে এই বিক্রিয় নালিকা যখন প্রয়োজনীয় পদার্থের পুনঃশোষণে সাহায্য করছে, সেখানে কিছু পদার্থ কি হয় পুরোপুরিভাবে পুনঃশোষিত হয়, কিছু পদার্থ খুব অল্প পরিমাণে পুনঃশোষিত হয়, আবার এমন কিছু পদার্থ আছে যেগুলো পুনর্বিশোষণ হয়ই না, তাই তো। তাহলে তার উপর ডিপেন্ড করে এটাকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। কাউন্টার কারেন্ট আমার দরকার নেই, তাহলে কাউন্টার কারেন্ট আমার দরকার, এটা কমপ্লিট করে ফেললাম আমি। তাহলে সেই জন্য সেখান থেকে 3টে কোশ্চেন আমি দেব, সেটা হচ্ছে থ্রেশহোল্ড, লো থ্রেশহোল্ড আর নন থ্রেশহোল্ড। একটা হচ্ছে থ্রেশহোল্ড, ওকে, থ্রেশহোল্ড পদার্থ বা থ্রেশহোল্ড সাবস্টেন্স। সাবস্টেন্সেস, তাহলে এমন কিছু পদার্থ আমার থাকে যেগুলো বিক্রিয় নালিকায় কি হচ্ছে না, সম্পূর্ণরূপে পুনর্বিশোষিত হয়, দিয়ে রক্তে ফিরে আসবে। তাহলে কোথা থেকে হয় না, এই পুরো থ্রেশহোল্ড, নন থ্রেশহোল্ড, এটা হচ্ছে রেনাল টিউবিউল বা বিক্রিয় নালিকায় হচ্ছে রেনাল টিউবিউল। রেনাল টিউবিউলে এই ঘটনাটা ঘটছে। তাহলে রেনাল টিউবিউলে এই ঘটনাটা ঘটলো এবং এখানে কি হচ্ছে, রেনাল টিউবিউলে বা বিক্রিয় নালিকায় পুরোপুরিভাবে বিশ্বসিত হয়ে আবার কোথায় ফিরে আসবে, তাহলে বিক্রিয় নালিকা থেকে তাহলে টোটালি, তাহলে সম্পূর্ণভাবে পুনর্বিশ্বসিত, তাহলে সম্পূর্ণভাবে রিঅ্যাবজর্ব হচ্ছে বা পুনর্বিশ্বসিত হচ্ছে। তাহলে পুনর্বিশ্বসিত হলো, দিয়ে কোথায় ফিরে এলো, তাহলে কোথায় ফিরে আসবে, রেনাল টিউবিউল থেকে কোথায় ফিরে আসছে না, তোমার হচ্ছে ব্লাড, রেনাল টিউবিউল থেকে ব্লাডে ফিরে আসে, ব্লাডে বা রক্তে ফিরে আসে সম্পূর্ণভাবে বিশ্বসিত হয়ে। এই পদার্থগুলোকে বলা হচ্ছে কি, থ্রেশহোল্ড। ওকে, তাহলে থ্রেশহোল্ডের এক্সাম্পল দেখো, থ্রেশহোল্ডের এক্সাম্পল গ্লুকোজ, পটাশিয়াম, এগুলো। তাহলে এক্সাম্পলে যদি আসি, এক্সাম্পল হচ্ছে গ্লুকোজ, পটাশিয়াম, ঠিক আছে, K+ এটসেট্রা। তাহলে এইগুলো হচ্ছে তোমার কি, থ্রেশহোল্ড সাবস্টেন্স। এবার আসছি যেটা, সেটা হচ্ছে তোমার লো থ্রেশহোল্ড। তাহলে 2 নম্বর হচ্ছে আমার কি, লো, লো TH, লো থ্রেশহোল্ড সাবস্টেন্স। তাহলে লো থ্রেশহোল্ড মানে কি, নামের মধ্যে দেখো উত্তর আছে, কম পরিমাণে পুনর্বিশোষণ হয়। তাহলে এটা কি হচ্ছিল, সম্পূর্ণভাবে পুনর্বিশোষিত হচ্ছিল। তাহলে এটা কিন্তু সম্পূর্ণভাবে পুনর্বিশোষণ হবে না, তাহলে এটা হচ্ছে আংশিকভাবে শোষিত হয়। তাহলে সেটা কি হবে না, সম্পূর্ণভাবে বিশোষিত না হয়, আংশিকভাবে শোষিত হচ্ছে, আংশিকভাবে শোষিত হয়, তখন তাকে বলা হচ্ছে কি তোমার লো থ্রেশহোল্ড।
তাহলে সেটা কোথায় ফিরে আসবে? সেই একই ঘটনা, রেনাল টিউবিউল থেকে ব্লাডে ফিরে আসছে, কারণ পুনর্বিশেষণ হলে ব্লাডেই ফিরবে আলটিমেট। তাহলে এদের एग्जांपल কি বলতে পারি? না এদের एग्जांपल বলতে পারি ইউরিক অ্যাসিড, ফসফেট, এগুলো ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ফসফেট। তাহলে এদের एग्जांपल দেখো ইউরিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড আর কি ফসফেট এটসেট্রা। ঠিক আছে, এগুলো হচ্ছে কি তোমার লো থ্রেশহোল্ড। আরেকটা আছে নন থ্রেশহোল্ড, আরেকটা আছে কি নন থ্রেশহোল্ড সাবস্টেন্সেস। তাহলে এমন কিছু পদার্থ আছে যারা বিক্রিয় নালিকায় শোষিত হয় না, তাহলে বিক্রিয় নালিকায় পুনঃশোষণ হবে না, সেই জন্য এখন নামটা কি নন, তাই তো? বিক্রিয় নালিকায় মোটেই পুনঃশোষিত হয় না, তাহলে পুনঃশোষণ হয় না, পুনঃশোষণ হয় না, তাহলে তাদের বলা হচ্ছে কি তোমার নন থ্রেশহোল্ড। एग्जांपल আসো ক্রিয়েটিন, সালফেট, তাই তো? एग्जांपल হচ্ছে ক্রিয়েটিন, ক্রিয়েটিন, সালফেট ইত্যাদি। তাহলে দেখো, তাহলে বিক্রিয় নালিকায় কে কিভাবে পুনর্বিশেষিত হচ্ছে তার উপর ডিপেন্ড করে সেই পদার্থগুলোকে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। যদি সম্পূর্ণরূপে পুনর্বিশেষণ ঘটে বিক্রিয় নালিকায় দিয়ে রক্তে ফিরে আসে সেটাকে বলবো থ্রেশহোল্ড, গ্লুকোজ, পটাশিয়াম এগুলো। যদি লো থ্রেশহোল্ড মানে অল্প পরিমাণে পুনর্বিশেষণ হবে বা আংশিকভাবে শোষিত হবে তখন তাকে বলা হচ্ছে লো থ্রেশহোল্ড, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ফসফেট। আর যদি নন কখন বলছি, যদি কোনোভাবেই পুনর্বিশেষণ না হয় সেগুলোকে বলা হচ্ছে কি নন থ্রেশহোল্ড। তাহলে তিনটে ভাগে ভাগ করা হলো থ্রেশহোল্ড, নন থ্রেশহোল্ড এবং লো থ্রেশহোল্ড। দেখো এখান থেকে আরো শর্ট কোশ্চেন গেল। এবার আমরা চলে আসবো কোথায়? এবার আমরা আবার পরের টপিকে চলে আসবো। সেখানে আমাদের কি আছে না, সেখানে আছে আমাদের যেটা অসমো রেগুলেশন বা অভিশ্রবণ নিয়ন্ত্রণ। তাহলে এবার অসমো রেগুলেশনটা এবার আমরা দেখবো। তো চলো অসমো রেগুলেশনটা আমরা দেখে নিই। দেখো আমাদের যে টপিকটা আমরা আসবো বললাম সেটা হচ্ছে অসমো রেগুলেশন বা অভিশ্রবণ নিয়ন্ত্রণ। আমরা সবাই জানি অভিশ্রবণ কিভাবে হয়, যখন অর্ধবেদ পর্দা দ্বারা পৃথক করা, যখন দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণের মধ্যে মাঝখানে যে একটা অর্ধবেদ পর্দা থাকে তখন কি হয় না, কম ঘনত্বের দ্রবণের থেকে দ্রাবের অণুগুলো দ্রাবকের অণুগুলো যখন কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে চলাচল করে। তাহলে অভিশ্রবণটা যদি আমরা হালকা করে জেনে নিই, সেটা হচ্ছে ধরো দুটো পৃথক দ্রবণ আছে, অর্ধবেদ, মাঝখানে একটা অর্ধবেদ পর্দা আমি রাখলাম, এটা একটা অর্ধবেদ পর্দা। তাহলে অর্ধবেদ পর্দার এইদিকে একটা দ্রবণ আছে আর এইদিকে একটা দ্রবণ আছে। তাহলে দুদিকে আমার দুটো দ্রবণ দেওয়া হয়েছে, একটা হচ্ছে কম ঘনত্ব, যেটা হচ্ছে কম ঘনত্ব, যেটাকে বলা হয় তোমার হাইপোটনিক বা লঘুসারক দ্রবণ। এটা হচ্ছে লঘুসারক কম ঘনত্ব, এটা হচ্ছে বেশি ঘনত্বের দ্রবণ। তাহলে বেশি ঘনত্বের দ্রবণ কি হয় আমরা জানি ন্যাচারালি, কম ঘনত্বের অর্ধবেদ পর্দা, এটা যদি অর্ধবেদ পর্দা হয়, অর্ধবেদ বা সেমি পারমিয়েবল মেমব্রেন, অর্ধবেদ পর্দা। এবার অর্ধবেদ পর্দার মধ্যে দিয়ে কি হয়, দ্রাবক এবং দ্রাবকগুলো থাকে। তো তাহলে দ্রাবকের অণু চলাচল ঘটে কোথায় না, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে। অর্ধবেদ পর্দা দ্বারা পৃথক করা দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণ যখন দ্রাবকের অণুগুলি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে সঞ্চারিত হয় তখন তাকে বলা হচ্ছে কি অভিশ্রবণ। এবং অভিশ্রবণের উদাহরণ আমরা জানি, যেমন কিশমিশকে জলে ডুবিয়ে দিলে সেটা ফুলে ওঠে, বা সমুদ্রের মাছকে নদীর জলে ছেড়ে দিলে সেটা মারা যায়। হ্যাঁ, সেখানে অভিশ্রবণ আমরা দুই প্রকার হতে পারে, অন্ত অভিশ্রবণ, বহিঃ অভিশ্রবণ ইত্যাদি ভাগ আছে আমরা জানি। বা কোনো দ্রবণকে যদি দ্রবণের সাথে কোনো একটা পদার্থের দ্রবণের যদি ঘনত্বের সমান হয় তখন তাকে সমসারক দ্রবণ বলা হয়, তখন ক্ষেত্রে অভিশ্রবণ কিন্তু হয় না, কারণ তোমার ঘনত্বের পার্থক্য না থাকার জন্য। তেমনি আমাদের যে পদ্ধতির সাহায্যে কোনো জীব তোমাদের কি করে, তাদের বিভিন্ন ক্ষেত্রে জল এবং আয়নের সাম্যাবস্থা বজায় রাখতে পারে। আমরা ন্যাচারালি জানি যে আমাদের হচ্ছে যে ইলিশ মাছ, কারণ এখন ইলিশের মরশুম চলছে তোমরা সবাই জানো। এই ইলিশের মরশুমে কি হয় না, ইলিশের মরশুমে সমুদ্রের জলটা কোথায়, সমুদ্রের মাছ, তাহলে ইলিশ মাছ মেনলি তোমার কোথায় থাকছে, সমুদ্রের দিকে। এবং সেখান থেকে তোমার মাছগুলোকে আমরা ধরছি কোথায়, মিষ্টি জলে, মোহনার দিকে, বা অনেক সময় নদীর মধ্যেও চলে আসে, কিন্তু দেখো তারা দিব্যি বেঁচে আছে। কিন্তু আমরা ন্যাচারালি জানি কি যে অভিশ্রবণ প্রক্রিয়ায় যদি সমুদ্রের মাছকে তোমার পুকুরের জলে রাখা হয় তাহলে তারা, বা নোনা জলের মাছকে যদি মিষ্টি জলের মধ্যে ছেড়ে দেওয়া হয় তারা মারা যাবে। ঠিক আছে, তাদের দেহের মধ্যে জল প্রবেশ করবে এবং অন্তঃবিশ্বরণ প্রক্রিয়ায় জল প্রবেশ করবে, ফলে মাছটি ফুলে যাবে, একসময় কোষটা ফেটে যাবে, ফলে মাছটি মারা যাবে। কিন্তু দেখো এই যে ইলিশ মাছ অনেক সময় নদীর জলে আমরা পাচ্ছি, তাহলে নদীর জল মিষ্টি জল, কিন্তু তাদের স্বাভাবিক বাসস্থান হচ্ছে নোনা জল।
ফলে তারা কিন্তু দেখো দিব্যি বেঁচে আছে, কেউ কিন্তু মরছে না, তাই তো? তাহলে এখান থেকে একটা ভাবনার বিষয় আছে, তাহলে নিশ্চয়ই সে এমন কিছু দেহের মধ্যে পরিবর্তন ঘটিয়েছে বা বাহ্যিক পরিবেশ পরিবর্তনের সাথে সাথে নিজের দেহের যে অভিশমনের বা ঘনত্বের যে পার্থক্য বা বিভিন্ন যে আয়ন বা দ্রবণের যে ঘনত্বের পার্থক্য সেটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। তাহলে এমন অনেক জীব আছে যারা কি করতে পারে না, তাদের দেহের বাহ্যিক পরিবেশ পরিবর্তনের সাথে সাথে দেহে বিভিন্ন জল, বিভিন্ন দ্রবণ বা বিভিন্ন আয়ন যেগুলো থাকে তাদের সাম্যাবস্থাটাকে পরিবর্তন বজায় রাখতে পারে, হয় বজায় রাখবে, আর না হয় বাইরের পরিবেশ পরিবর্তন হলে নিজের দেহেরও পরিবর্তন ঘটে যায়, তখন সেই ঘটনাটাকে বলা হচ্ছে কি অসমো রেগুলেশন বা অভিশ্রবণ নিয়ন্ত্রণ। তাহলে অভিশ্রবণ, অন্তঃবিশ্রবণ বা বহিঃবিশ্রবণ প্রক্রিয়া যাতে জীবটি মারা না যায়, সরি, যদি জীবটি মারা না যায় তখন কি হয় না, তার জন্য সে বাহ্যিক পরিবেশটা বা বাহ্যিক পরিবেশের পরিবর্তনের সাথে নিজের দেহেরও পরিবর্তন ঘটাতে পারে। তাহলে এই ঘটনাটাকে বলা হচ্ছে কি তোমার অসমো রেগুলেশন। তাহলে কি বলছে, যে পদ্ধতির সাহায্যে জীব তাদের দেহে জল এবং আয়নের সাম্যাবস্থা বজায় রাখতে পারে, ঠিক আছে? তাহলে যখন তাকে বলা হচ্ছে অসমো রেগুলেশন, হয় নিজের দেহটা ঠিক রাখবে আর না হয় বাইরের পরিবেশের পরিবর্তনের সাথে সাথে নিজের দেহেরও পরিবর্তন ঘটাবে। তাহলে বিভিন্ন কারণ হতে পারে বা বিভিন্ন টাইপস হতে পারে, সেই টাইপসগুলো আমি এক এক করে আলোচনায় আসবো। তাহলে এটা গেল মোটামুটি অভিশ্রবণ বা নিয়ন্ত্রণ এর সংজ্ঞা। এবার আমরা চলে আসি যেটা, সেটা হচ্ছে অভিশ্রবণ নিয়ন্ত্রণকারী অঙ্গগুলো কি কি। তাহলে কারা অভিশ্রবণ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? অসমো রেগুলেটরি অর্গ্যান। তাহলে এবার চলে এসো অসমো রেগুলেটরি অর্গ্যান। অসমো রেগুলেটরি অর্গ্যান কোন কোন অঙ্গের সাহায্যে কি করে অসমো রেগুলেশন বা অভিশ্রবণটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে অসমো রেগুলেটরি অর্গ্যানগুলো যদি আমরা দেখি তাহলে বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, ঠিক আছে? তবে বিভিন্ন অঙ্গ থাকে, তবে আবরণী কলা, তাহলে প্রধানত বিভিন্ন প্রাণীর বিভিন্ন অসমো রেগুলেটরি অর্গ্যান আমরা পাবো। তবে মেনলি প্রথমত যেটা পাবো সেটা হচ্ছে আবরণী কলা বা এপিডার্মাল টিস্যু। আবরণী কলা, আবরণী কলা বা মেনলি হচ্ছে এপিডার্মাল টিস্যু, এপিডার্মাল টিস্যু। বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে এপিডার্মাল টিস্যু এক প্রকার এক্সক্রিটরি অসমো রেগুলেটরি অর্গান হিসেবে কাজ করে, এটা গেল এক নম্বর। এছাড়া বিভিন্ন স্পেসিফিক্যালি বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে আসো, তাহলে স্পেসিফিক যদি আসি এককোষী প্রাণীদের ক্ষেত্রে প্লাজমা পর্দা, ঠিক আছে? ইউনিসেলুলার যদি হয় তাহলে দু নম্বর হচ্ছে প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন, মেমব্রেন কাদের ক্ষেত্রে না, মেনলি হচ্ছে ইউনিসেলুলার যারা হবে, এককোষী, ইউনিসেলুলার বা এককোষীদের ক্ষেত্রে গেল কি প্লাজমা মেমব্রেন, এটা গেল দু নম্বর। তিন নম্বর চলে এসো, মাছেদের ক্ষেত্রে হচ্ছে গিল বা ফুলকা, তাই তো? মাছেদের ক্ষেত্রে তিন নম্বর হচ্ছে গিল। গিল কাদের না, তোমার ফিসেস, আচ্ছা। কিডনি, কিডনি কাদের হবে, তাহলে আমাদের মতো হিউম্যানদের বা যারা ম্যামালস আছে তাদের ক্ষেত্রে, তাহলে মেরুদণ্ডী বা কর্ডেট, ঠিক আছে? কর্ডেট যারা আছে তাদের ক্ষেত্রে হবে কি কিডনি। 5 নম্বর এসো, 5 নম্বর হচ্ছে তোমার সল্ট গ্ল্যান্ড, ওকে? সল্ট গ্ল্যান্ড বা লবণগ্রন্থি কাদের ক্ষেত্রে হবে, সেটা হচ্ছে বার্ডস, রেপটাইলস, এক্সেট্রা। তাহলে দেখো মোটামুটি একটা অসমো রেগুলেটরি অর্গান, কয়েকটা অসমো রেগুলেটরি অর্গানের নাম আমি বলেছি কাদের ক্ষেত্রে কি কি হয়। তাহলে এইগুলো গেল হচ্ছে অসমো রেগুলেটরি অর্গান। এবার হচ্ছে বিভিন্ন ধরনের অসমো রেগুলেশন প্রকৃতি অনুসারে বিভিন্ন প্রকারের হয়। তাহলে টাইপস চলেছে, অসমো রেগুলেশন প্রকৃতি অনুসারে দুই ধরনের হচ্ছে, সেই টাইপসগুলো আমরা পড়তে আসবো। তোমরা চলে আসি দুই ধরনের টাইপস কি কি আছে, আমরা টাইপসগুলোই দেখবো, এর বাইরে আর আমরা আশা করছি কিছু দেখবো না, কারণ আমাদের সেভাবে হয় না। যদি আসে, যদি পরে কোশ্চেন আসে তখন এগুলোকে আলাদা করে পড়িয়ে দেবো, খুব ডিটেলস আমি যাবো না এই জায়গাটা। তো এবার আমরা চলে আসছি, আমাদের টাইপস হচ্ছে তোমার ডেফিনেশন পড়েছি আমরা, তার সঙ্গে সঙ্গে আমাদের এটা হলো কি বলে এখান থেকে অর্গানগুলো দেখেছি। এবার আমরা টাইপসে আসি, ঠিক আছে? টাইপস মানে কি কি পদার্থ এক্সক্রিট করছে বা কিভাবে তারা নিয়ন্ত্রণ করছে সেই অনুসারে ভাগ করা হচ্ছে, দিয়ে টাইপস ভাগ করা হচ্ছে, এক এক করে বলে যাই। এক নম্বর টাইপস যেটা আছে সেটা বলা হচ্ছে স্টেনোহ্যালাইন। স্টেনোহ্যালাইন, এক নম্বর হচ্ছে স্টেনোহ্যালাইন।
স্টেনোহ্যালাইন। তাহলে স্টেনোহ্যালাইন কি না, স্টেনোহ্যালাইন তাহলে যেসব প্রাণীরা কি করে না বিভিন্ন লবণ এবং আয়নের সামান্য পরিবর্তন সহ্য করতে পারে। তাহলে বিভিন্ন লবণ এবং আয়নের, তাহলে বিভিন্ন লবণ ও আয়নের সামান্য পরিবর্তন সহ্য করতে পারে, সামান্য পরিবর্তন সহ্য করতে পারে, পরিবর্তন সহ্য করতে পারে। তাহলে যে সমস্ত প্রাণীরা কি হবে না পরিবেশ, বাহ্যিক পরিবেশে যদি বা দেহের মধ্যে যে তরল আছে এবং বাহ্যিক যে তরল আছে, তাহলে দুটো পরিবেশের মধ্যে যদি একটা গাঢ়ত্বের বা লবণ বা আয়নের একটা তারতম্য ঘটে, যদি সামান্য পরিবর্তনটা সহ্য করে, মানে খুব অল্প পরিমাণ পরিবর্তন হলে সেটাকে তারা অ্যাডজাস্ট করে নিতে পারে, তখন তাদের বলবো কি স্টেনোহ্যালাইন, তাই তো? তাহলে স্টেনোহ্যালাইন যেমন হচ্ছে রুই, কাতলা, মৃগেল ইত্যাদি মাছ। তাহলে এক্সাম্পলে এসো, তাহলে নোনা জল, পুকুরের জলে যে মাছগুলো বা মিষ্টি জলে যেগুলো মাছগুলো আছে, রুই, কাতলা, ঠিক আছে, রুই, কাতলা, মৃগেল। তাহলে মিষ্টি জলে যে সমস্ত মাছগুলো আছে সেই সমস্ত মাছগুলো সামান্য পরিমাণ লবণের তারতম্য হলে সেটাকে অ্যাডজাস্ট করে নেয় বা সহ্য করে নিতে পারে, তো তাদের বলবো স্টেনোহ্যালাইন। 2 নম্বর চলে এসো, ইউরিহ্যালাইন। 2 নম্বর হচ্ছে ইউরিহ্যালাইন। ইউরিহ্যালাইন তাহলে ইউরিহ্যালাইন কি না এমন কিছু প্রাণী আছে যারা বিভিন্ন আয়ন এবং লবণের অধিক পরিবর্তন সহ্য করতে পারে। তাহলে এরা কি করছিল, স্টেনোহ্যালাইনরা সামান্য পরিবর্তন সহ্য করছিল, তাহলে এরা হচ্ছে অধিক পরিবর্তন সহ্য করতে পারে, অধিক পরিবর্তন সহ্য করতে পারে। তাহলে তখন হয়ে যাবে কি ইউরিহ্যালাইন। তাহলে বিশেষ করে সামুদ্রিক প্রাণীগুলো, তাহলে বিশেষ করে যেমন হচ্ছে তোমার ইউরিহ্যালাইন হচ্ছে ভেটকি, ইলিশ প্রভৃতি মাছ। তাহলে এক্সাম্পল কি বলা হচ্ছে, এক্সাম্পল বলা হচ্ছে ভেটকি মাছ, একটু আগেই বলছিলাম ভেটকি, ইলিশ, এগুলো নদীর জলে পাওয়া যায়, তাই তো, ইলিশ ইত্যাদি। তাহলে এগুলো কি অনেক গাঢ়ত্ব বা অনেক পরিবর্তন সহ্য করতে হবে। সমুদ্রের জলে যখন ছিল তখন কি ছিল, তখন সেখানে লবণ জল, তাহলে সেখানে বিভিন্ন লবণ বা আয়নের গাঢ়ত্বটা বেশি। কিন্তু যখনই সে মিষ্টি জলে এসে বেঁচে থাকছে, তাহলে কি হচ্ছে, মিষ্টি জলের ক্ষেত্রে লবণ এবং বিভিন্ন আয়নের গাঢ়ত্বটা অনেকটাই কমে যাচ্ছে, ফলে দেখো একটা হিউজ পার্থক্য বা হিউজ একটা গ্যাপ তৈরি হচ্ছে। কিন্তু তারপরেও দেখো ইলিশ মাছ নদীর জলে বেঁচে আছে, তাহলে কি এটা একটা বিশাল বড় পরিবর্তন বা এটা অনেকখানি পরিবর্তন সহ্য করতে পারছে, তাই এদের কারণ হচ্ছে ইউরিহ্যালাইন। আর যারা এই আয়নের সামান্য পরিবর্তন সহ্য করে, তুমি একটা নদীর মাছকে সমুদ্রের জলে ছেড়ে দাও, তাহলে সে কিছুক্ষণ বাঁচবে, তারপরে কিন্তু মারা যাবে। কারণ প্রথমটা কি, সে অ্যাডজাস্ট করার চেষ্টা করবে বা সামান্য পরিবর্তন সহ্য করতে পারছে, কিন্তু যখন একটা হিউজ একটা ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে তখন কিন্তু সে মারা যাচ্ছে। তাহলে যারা লবণ এবং আয়নের সামান্য পরিবর্তন সহ্য করতে পারে তাদের বলা হচ্ছে স্টেনোহ্যালাইন, আর যারা বেশি পরিমাণ পরিবর্তন সহ্য করতে পারে তাদের বলা হচ্ছে ইউরিহ্যালাইন। এবার চলে এসো পরের পয়েন্ট, অসমো কনফর্মার। অসমো কনফর্মার 3 নম্বর। 3 নম্বর হচ্ছে অসমো কনফর্মার। অসমো কনফর্মার তাহলে অসমো মানে অবিশ্ববন, কনফর্মার, তাই তো? তাহলে অসমো কনফরমেশন চেঞ্জ করে দেয়। অসমো কনফর্মার হচ্ছে তোমার এমন কিছু প্রাণী আছে যারা বাহ্যিক পরিবেশের যদি অবিশ্ববন চাপের পার্থক্য হয়, তাহলে নিজেদের দেহেরও পরিবর্তন ঘটাতে পারে। ওকে, তাহলে নিজের দেহের অবিশ্ববনের পরিবর্তন ঘটাতে পারে, বহিঃকোষীয় অসমো কনফর্মার যেটা হচ্ছে, যারা কনফরমেশনটাকে পুরো চেঞ্জ করে ফেলে। কিরকম না, বাহ্যিক পরিবেশের যদি লবণ বা আয়নের পরিবর্তন ঘটে, তাদের দেহ মধ্যস্থ সেই সকল প্রাণী, কিছু প্রাণী আছে তাদের দেহ মধ্যস্থ লবণ বা আয়নের পরিবর্তন ঘটে, মানে বাহ্যিক পরিবেশ পরিবর্তনের সাথে সাথে দেহ মধ্যস্থ লবণের পরিবর্তন ঘটে বা দেহ মধ্যস্থ যে লবণ বা আয়ন পরিবর্তন ঘটে। তাহলে বাহ্যিক পরিবেশের সাপেক্ষে, বাহ্যিক, তাহলে আমি কি লিখতে পারি, বাহ্যিক পরিবেশের সাপেক্ষে, বাহ্যিক পরিবেশ পরিবর্তনের বা পরিবেশের সাপেক্ষে, পরিবেশের সাপেক্ষে দেহ মধ্যস্থ যে লবণ এবং আয়নের
লবণ ও আয়নের পরিবর্তন ঘটায়, পরিবর্তন ঘটায়। ওকে, তাহলে দেহ মধ্যস্থ লবণ এবং আয়নের পরিবর্তন ঘটায়। তাহলে বাহ্যিক পরিবেশ যদি পরিবর্তিত হয় তাহলে দেহ মধ্যস্থ বিভিন্ন লবণ এবং যে আয়নগুলো আছে তাদের পরিবর্তন ঘটিয়ে ফেলে। তাহলে পরিবেশের সাথে সাথে নিজেকে দেহটা পরিবর্তন করে দিল, দ্যাট ইজ দ্য অসম কনফর্মার। কারা না, বিশেষ করে সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণীগুলোই হচ্ছে কি তোমার সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী যারা আছে তারা হচ্ছে অসম কনফর্মার। সামুদ্রিক অমেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণী তারা কিন্তু পরিবেশ পরিবর্তনের সাথে নিজেদের দেহের ভেতরের ঘনত্ব পরিবর্তন করে, তাদের হচ্ছে অসমো কনফর্মার। এবার আসবো কোথায় না 4 নম্বর পয়েন্ট যেটা আছে অসমো রেগুলেটর। ওকে, অসমো রেগুলেটর 4 নম্বর হচ্ছে অসমো রেগুলেটর। তাহলে এমন কিছু প্রাণী আছে যারা কি করে না বাহ্যিক পরিবেশ পরিবর্তনের সাথে সাথে নিজেদের দেহের কোনো পরিবর্তন ঘটায় না। তাহলে দেহ মধ্যস্থ তরল বা লবণের গাঢ়ত্বের কোনো পরিবর্তন ঘটে না, তাদের বলা হচ্ছে কি অসমো রেগুলেটর। তাহলে বাহ্যিক পরিবেশ পরিবর্তনের সাথে সাথে দেহ মধ্যস্থ তরল বা লবণের কোনো পরিবর্তন ঘটে না। দেহ মধ্যস্থ তরলের গাঢ়ত্বের কোনো পরিবর্তন ঘটে না, তাহলে দেহের ভেতরের সাম্যাবস্থা কি থাকে, সবসময় সাম্যাবস্থাটা বজায় থাকছে। তাহলে দেহ মধ্যস্থ তরলের গাঢ়ত্বের কোনো পরিবর্তন ঘটলো না, ফলে দেহের ভেতরে যে সাম্যাবস্থাটা ছিল সেই সাম্যাবস্থাটা সবসময় বজায় রাখতে পারে। তাহলে কি বলা হচ্ছে না, তাদের বলা হচ্ছে তোমার অসমো রেগুলেটর। ওকে, তাহলে বিভিন্ন ঘনত্ব স্থির রাখে। এবং উদাহরণ কি রুই, কাতলা বা অস্থিযুক্ত মাছ যেগুলো আছে সেগুলো সবই হচ্ছে অসমো বা সামুদ্রিক মেরুদণ্ডী প্রাণী। এরা হচ্ছে তোমার কি রুই, কাতলা। তাহলে এক্সাম্পলে যদি আসি, রুই কাতলা মিলতে হবে রুই কাতলা, তাই তো। এছাড়া হচ্ছে সামুদ্রিক মেরুদণ্ডী যারা আছে, তাহলে অমেরুদণ্ডীগুলো হচ্ছে অসমো কনফর্মার, কিন্তু মেরুদণ্ডীগুলো হচ্ছে অসমো রেগুলেটর। তাহলে এরা হচ্ছে কি না, এরা হচ্ছে অসমো রেগুলেটর। এবার অসমো রেগুলেটরের আবার দুটো ভাগ আছে। একটা হচ্ছে হাইপার আর একটা হচ্ছে হাইপো। তাহলে হাইপার এবং হাইপো দুটো দেখো। তাহলে অসমো রেগুলেটরের আবার দুটো ভাগ করি। অসমো রেগুলেটরকে দুটো ভাগ করলাম। একটা হচ্ছে কি বলছে হাইপার, HYPER হাইপার, আর একটা কি বলছে না, আরেকটা বলছে হাইপো হাইপার অসমো রেগুলেটর, আর একটা হচ্ছে কি হাইপো অসমো রেগুলেটর। তাহলে হাইপার কি, যাদের দেহতরলের বা প্রোটোপ্লাজমের অসমোটিক ঘনত্ব বাইরের ঘনত্বের তুলনায় কি অনেক বেশি, তাহলে সেটা হচ্ছে হাইপার। তাহলে বহিঃকোষীয় হাইপার কি হবে, বহিঃকোষীয় তরলের ঘনত্ব বেশি। তাহলে দুটো তরল আছে তো, একটা হচ্ছে দেহ মধ্যস্থ তরল, আর একটা হচ্ছে বহিঃকোষীয় তরল বা বাহ্যিক তরলের ঘনত্ব বহিঃকোষীয় তরল। তাহলে কোনটা বেশি হবে, বহিঃকোষীয় তরলের ঘনত্ব এবং দেহ মধ্যস্থ তরলের ঘনত্ব দুটোর মধ্যে যখন একটা কি হবে, যখন একটা হিউজ পার্থক্য তৈরি হবে, তাহলে বহিঃকোষীয় তরলের ঘনত্ব অনেক বেশি, এটা হচ্ছে হাই আর এটা হচ্ছে কি লো। তাহলে একটা মানে হাই মানে কি একটা হিউজ গ্যাপ তৈরি হচ্ছে, একটা হিউজ ডিফারেন্স তৈরি হচ্ছে। তাহলে ঘনত্বের একটা ভীষণ বড় পার্থক্য তৈরি হচ্ছে। যেমন এটাতে বলতে দেখো যে বহিঃকোষীয় যে তরলটা থাকবে তার ঘনত্বটা কি হবে, বহিঃকোষীয় তরলের ঘনত্ব অনেকটা বেশি আর দেহমধ্যস্থ তরলের ঘনত্ব অনেকখানি কম। তাহলে যখন একটা হিউজ পার্থক্য তৈরি হবে তখন সেটাকে বলা হচ্ছে হাইপার অসমো রেগুলেটর। রুই, কাতলা ইত্যাদি বা মিষ্টি জলের মাছগুলো, তাহলে রুই, কাতলা বা মিষ্টি জলের মাছ, রুই, কাতলা, তাই তো, রুই, কাতলা, মৃগেল, এগুলো সবই হচ্ছে কি এদের এক্সাম্পল। হবে তাহলে এটা হচ্ছে হাইপার অসমো রেগুলেটর। আর হাইপো অসমো রেগুলেটর কি না, হাইপো হচ্ছে পার্থক্যটা কি হবে, পার্থক্যটা কম হবে। ঠিক আছে, তাহলে পার্থক্যটা এখানে বেশি। তাহলে এখানে পার্থক্য বেশি হলো হাইপারের ক্ষেত্রে কি না, ঘনত্বের পার্থক্য বেশি। এক কথা বলতে পারি ঘনত্বের পার্থক্য খুব বেশি। আর এখানে কি ঘনত্বের পার্থক্য কি বলবো, হাইপোর ক্ষেত্রে ঘনত্বের পার্থক্য কম, ঘনত্বের পার্থক্য তোমার খুবই কম হবে, তখন সেটাকে বলা হচ্ছে হাইপো
অসমো রেগুলেটর। ওকে, তাহলে হাইপো অসমো রেগুলেটরের এক্সাম্পল যদি বলি সেটা হচ্ছে পমফ্রেট, পার্সে, এগুলো বিভিন্ন মাছগুলো। পমফ্রেট এক্সাম্পলে চলে এসো, পমফ্রেট, পমফ্রেট, পার্সে ইত্যাদি মাছগুলি হচ্ছে তোমার কি, ইত্যাদিগুলি হচ্ছে তোমার অসমো রেগুলেটর বা হাইপো অসমো রেগুলেটর। তাহলে মোটামুটি দেখো আমরা সবগুলো বলে দিয়েছি। এবার কিছু কিছু আছে যেগুলো কোশ্চেন হিসাবে তোমরা পড়বে, আর আমি এখানে যাচ্ছি না। এবার আমি আরেকটা বিষয়ে চলে আসি। আজকের ক্লাসে আমি তোমাদের পরের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমাদের অভিস্রবণ নিয়ন্ত্রণে বৃক্কের কি ভূমিকা আছে। ওকে, তাহলে এখানে কিডনি একটা গুরুত্বপূর্ণ পার্ট, এবং এই কিডনির কি কি ভূমিকা থাকতে পারে তোমার বৃক্কের, আমাদের হিউম্যানের ক্ষেত্রে আমরা জানি খুব ভালো করেই, আমাদের মানুষের ক্ষেত্রে বৃক্ক বা কিডনি হচ্ছে আমাদের কি করে না, এগুলো আমি মুছে দিলাম, এগুলো আমাদের আর লাগছে না, এগুলো তোমরা বই থেকে সব পেয়ে যাবে। আমি শর্ট শর্ট করে লিখে দিয়েছি এবং এগুলো শর্ট কোশ্চেন হিসেবে 1 বা 2 মার্কসের হিসাবেই আসে। আর কিছু কিছু ক্ষেত্রে আসে, সেগুলো যদি আমাদের পরে আমরা কোশ্চেন দেখতে পাই আমরা করিয়ে দেবো। আমাদের আগে আমরা এই জায়গাগুলো যাচ্ছি না, তো আমি ডিটেলসে আর গেলাম না। মেনলি যে কোশ্চেনগুলো আছে সেগুলি আমি তোমাদের বললাম। এবার দেখো, এবার হচ্ছে আমাদের মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে বৃক্ক হচ্ছে আমাদের প্রধান পেছন অঙ্গ। তাহলে বৃক্ক কি করে, বৃক্ক আমাদের দেহের মধ্যে অভিস্রবণটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে রোল অফ কিডনি ইন অসমো রেগুলেশন। তাহলে এবার আমরা চলে আসবো কোথায়, পরের পয়েন্টে, রোল অফ কিডনি ইন অসমো রেগুলেশন, অভিস্রবণ নিয়ন্ত্রণে কিডনির ভূমিকা। তাই তো, রোল অফ কিডনি, রোল অফ কিডনি ইন অসমো রেগুলেশন, অসমো রেগুলেশন। ওকে, তাহলে রোল অফ কিডনি ইন অসমো রেগুলেশন। তাহলে কিডনি কি জানি, কিডনি আমাদের মূত্র উৎপাদনে সাহায্য করে। তাহলে প্রয়োজন অনুসারে মূত্রের ঘনত্বটাকে বাড়াতে পারে, প্রয়োজন অনুসারে মূত্রের ঘনত্বটাকে কমাতে পারে। তাহলে লঘুসারক মূত্র তৈরি করে, কখনো কখনো অতিসারক মূত্র তৈরি করে। যেমন হচ্ছে কখন তৈরি করে, যখন আমরা বেশি পরিমাণে জল খাই বা দেহে জলের আধিক্য থাকে তখন কি হবে, মূত্রের ঘনত্বটা কমে যায়, ফলে লঘুসারক মূত্র তৈরি হয়, দ্যাট ইজ দ্য হাইপোটনিক ইউরিন। আবার যখন আমরা দেহে জল কম থাকে, যখন জলের ঘাটতি দেখা যায় তখন কি হয়, মূত্রের গাঢ়ত্বটা বেড়ে যায়, এবং সেটাকে বলা হয় তোমার অতিসারক মূত্র বা হাইপোটনিক। তাহলে এইভাবে আমাদের কি করে, কিডনি বা বৃক্ক হচ্ছে অসমো রেগুলেশন বা দেহের মধ্যে যে অভিস্রবণ চাপটা থাকে সেই অভিস্রবণ চাপটাকে টোটালি কন্ট্রোল করে। কিভাবে না, লঘুসারক এবং অতিসারক মূত্র উৎপাদনের মাধ্যমে। তাহলে এইভাবেই কিন্তু আমাদের বৃক্ক বা কিডনি কিন্তু কাজ করে। বলছি দেখো, আমরা যদি অতিরিক্ত জল গ্রহণ করি, তাহলে যদি একটু লিখে দিই আমরা, তাহলে অতিরিক্ত জল পান করলে, তাহলে জলজ প্রাণীরা বিশেষ করে, ওকে, তাহলে জলজ প্রাণীরা প্রচুর পরিমাণে জলের ঘনত্ব বেশি থাকে। জলজ প্রাণী যারা, তাহলে দুটো তৈরি হয়, একটা হচ্ছে তোমার অতিসারক মূত্র, তাই তো। আচ্ছা, প্রথমে লঘুসারক মূত্রটা বলি, লঘুসারক মূত্র, আচ্ছা অতিসারকটাই বলি, চলো একই তো বিষয়, দুটোই বলতে হবে আমাদেরকে। অতিসারক মূত্র কখন তৈরি করবে না, অতিসারক মূত্র সেই সময় তৈরি করবে। তাহলে একটা হচ্ছে অতিসারক মূত্র, আর 2 নম্বর হচ্ছে কি লঘুসারক মূত্র, লঘুসারক মূত্র। তাহলে এইভাবেই কি করে, আমাদের অভিস্রবণ চাপটাকে মূত্র উৎপাদনের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। তাহলে অতিসারক মূত্র কখন তৈরি হবে না, যখন তোমার কি থাকবে, দেহে জলের আধিক্য থাকবে। তাহলে দেহে জলের আধিক্য, দেহে জলের আধিক্য বা প্রচুর পরিমাণে জল থাকলে, আর দেহে জলের ঘাটতি, তাহলে জলের ঘাটতি থাকলে তখন কি হবে, তোমার লঘুসারক মূত্র, তাই তো। তাহলে এবার দেখো, সরি, উল্টো বলে ফেললাম, জলের আধিক্য থাকলে লঘুসারক মূত্র হয়, সরি ফর আনওয়ান্টেড মিস্টেক, ঠিক আছে। আর এটা জলের ঘাটতি হবে, ঘাটতি থাকলে তবেই তো মূত্রটা গাঢ়ত্বটা বেশি হবে, সরি, ঠিক আছে। লঘুসারক, দেহে যদি প্রচুর পরিমাণে জল থাকে তখন কি হবে, জলের পরিমাণ বেশি, তাহলে সেই চাপটাকে নিয়ন্ত্রণ করার জন্য কি করবে, মূত্রের ঘনত্বটাকে কমিয়ে দিয়ে, তাহলে মূত্রের ঘনত্ব কমিয়ে দিয়ে দেহ থেকে জলটাকে নির্গত করা। আর যদি ঘাটতি থাকে, তাহলে ঘাটতি থাকলে কি হবে, মূত্রের ঘনত্বটাকে বাড়িয়ে দিয়ে অতিসারক মূত্র তৈরি করবে, দিয়ে দেহের বাইরে জলটাকে বের করে দিয়ে তোমার সেটাকে অভিস্রবণ চাপটাকে নিয়ন্ত্রণ করে। কাদের ক্ষেত্রে, তাহলে অতিসারক মূত্র কাদের তৈরি হবে, এক্সাম্পলে এসো। অতিসারক মূত্র হচ্ছে জলচর প্রাণীরা বা জলজ প্রাণীরা এগুলো কি হবে। আর এইখানে থেকে এক্সাম্পল কি আসবে, স্থলজ, সামুদ্রিক, কারণ তাদের লবণ জল থাকে, জলে থাকে ঠিকই, কিন্তু সামুদ্রিক হওয়ার জন্য তারা বেশি জল শোধন করতে পারে না। তাহলে এই সমস্ত প্রাণীদের ক্ষেত্রে কি হবে, অতিসারক এবং লঘুসারক মূত্র তৈরি হবে।
তাহলে এইভাবে এরা কি করে না অভিস্রবণের ঘনত্ব পরিমাণটাকে নিয়ন্ত্রণ করে। আর কি আছে না মূত্রে লঘুমূত্র হলে রক্তে এডিএইচ এর পরিমাণ কমে যায়। তাহলে লঘুমূত্র যখন হয়, লঘুমূত্র কেন তৈরি হবে? এডিএইচ যে হরমোনটা আছে এডিএইচ এর উৎপাদনটা বা পরিমাণটা কমে যায়। তাহলে লঘুর ক্ষেত্রে কি হয়? লঘুসারক মূত্রের ক্ষেত্রে এডিএইচ এর পরিমাণ এডিএইচ কমে যায়, এডিএইচ এর পরিমাণটা কি হবে? কমে যায়। আর অতিসারকের ক্ষেত্রে এডিএইচ এর পরিমাণটা কি হয়? বেড়ে যায়, বেড়ে যায়। তাহলে বেড়ে গেলে কি হবে? কমে গেলে তাহলে কি হবে? কমে গেলে বেশি মূত্র তৈরি হবে, তখন সেটা কি হচ্ছে তোমার বিক্রিয় নালিকায় মূত্র উৎপাদনে সাহায্য করে তোমার এডিএইচ হরমোন, যেটা পিটিউটারির পশ্চাৎ পার্ট থেকে গঠিত হয়, এডিএইচ এটাকে নিয়ন্ত্রণ করে। ব্যাস হয়ে গেল। এবং যদি গাঢ় মূত্র তৈরি হয়, ঠিক আছে, অধিক জল গ্রহণ করলে বা দেহে এটা তৈরি অধিক জল গ্রহণ করলে বা জলের আধিক্য থাকলে এডিএইচ এর উৎপাদন কমে যাচ্ছে, মূত্রের ঘনত্ব কমে যাচ্ছে, লঘুসারক মূত্র। আর এডিএইচ যদি বেড়ে যায়, তাহলে এডিএইচ বেড়ে গেলে সেখানে মূত্রের ঘনত্বটা কি হচ্ছে না জলের পুনঃশোষণ হারটা বেড়ে যাচ্ছে। তাহলে এই অবস্থাটাকে বলা হয় তোমার সিনড্রোম অফ ইমপ্রপারলি অ্যান্টিডাইউরেটিক হরমোন। তাহলে সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এইটাকে এই অবস্থাটাকে অতিসারক মূত্র তৈরি হওয়াকে কি বলছে? সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট, ইন এ পি পি আর ও অ্যাপ্রোপ্রিয়েট, পি আর আই এ টি ই। তাহলে সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট, ওকে, সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডাইউরেটিক হরমোন, ডাইউরেটিক হরমোন। তাহলে অ্যান্টিডাইউরেটিক হরমোনের ইনঅ্যাপ্রোপ্রিয়েট, তাই তো, ফর্ম বা একটা লক্ষণ, যেটাকে সংক্ষেপে কি বলা হয়? SIADH, তাহলে SIADH, এটাকে সংক্ষেপে বলা হচ্ছে SIADH। তখন কি হবে? যখন তোমার অতিসারক মূত্র তৈরি হচ্ছে, এই অবস্থাটাকে বলা হচ্ছে। ক্লিয়ার? তাহলে দেখো রেগুলেশন অফ কিডনি ফাংশন আমরা মোটামুটি পড়ে ফেললাম। আর একটা টপিক আমরা আজকের ক্লাসে পড়বো, সেটা হচ্ছে তোমার অ্যাক্সেসরি এক্সক্রিটরি অর্গান। ওকে, খুব ছোট্ট জিনিস, সেই জায়গাটা আমরা চলে আসি। অ্যাক্সেসরি এক্সক্রিটরি অর্গান বা আনুষঙ্গিক রেচন অঙ্গ কি কি আছে সেগুলো আমরা একটু দেখে নেব। দেখো তাহলে আমাদের আনুষঙ্গিক যে রেচন অঙ্গ, আমরা প্রধানত জানি আমাদের প্রধান রেচন অঙ্গ হচ্ছে কি মেরুদণ্ডী প্রাণীদের বৃক্ক। বৃক্ক ছাড়াও আমাদের আরও কয়েকটি রেচন অঙ্গ থাকে, যেমন বলে দিই এক এক করে। স্যালিভারি গ্ল্যান্ড বা লালাগ্রন্থি, আর থাকে হচ্ছে আমাদের যকৃৎ বা লিভার, আর থাকে লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত, আর থাকে হচ্ছে তোমার ত্বক বা স্কিন, আর একটা থাকে লাংস বা ফুসফুস। তাহলে আমাদের 5টা প্রধানত আনুষঙ্গিক রেচন অঙ্গ থাকে। এই রেচন অঙ্গগুলোর মধ্যে আমাদের 3টে আছে সিলেবাসের মধ্যে, একটা হচ্ছে তোমার ফুসফুস, যকৃৎ এবং তোমার চর্ম, আর বাকি বৃহদন্ত এবং তোমার যেটা লালাগ্রন্থি বলা হচ্ছে সেগুলো সিলেবাসে নেই, তবু আমি বলে দেবো। তাহলে প্রথমেই আমরা শুরু করি চর্ম দিয়ে বা স্কিন দিয়ে। তাহলে আমাদের ফার্স্ট হচ্ছে কি স্কিন বা চর্ম। তাহলে আমরা খুব ভালো করেই জানি আমাদের চামড়ার মধ্যে কি থাকে? ঘর্মগ্রন্থি থাকে বা সোয়েট গ্ল্যান্ড থাকে। তাহলে সোয়েট গ্ল্যান্ড থেকে বা ঘর্মগ্রন্থি থেকে সোয়েট গ্ল্যান্ড, সেখান থেকে কি তৈরি হয় না সেখান থেকে আমাদের কি ফর্ম করছে না সেখান থেকে আমাদের তৈরি হচ্ছে সোয়েট বা ঘাম তৈরি হচ্ছে। তাহলে সোয়েট বা ঘাম তৈরি হয়। তাহলে এই ঘাম বা সোয়েট এর মধ্য দিয়ে কি বের হয় না এর মধ্য দিয়ে তোমার ত্বকের মধ্য দিয়ে ঘর্মগ্রন্থি থাকে। তাহলে ঘাম থেকে গঠিত হওয়ার সময় ইউরিয়া অ্যামোনিয়া নির্গত হয়। ইউরিয়া অ্যামোনিয়া কার্বন ডাই অক্সাইড লবণ এগুলো গঠিত হয়। ইউরিয়া, তাহলে কি কি হচ্ছে ঘামের মধ্যে কি কি থাকছে? ইউরিয়া অ্যামোনিয়া, আচ্ছা, আর থাকে হচ্ছে তোমার কি কার্বন ডাই অক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, লবণ যেটা Na প্লাস রূপে বা Cl মাইনাস যা বুঝে থাকতে পারে। এছাড়াও তোমার ল্যাকটিক অ্যাসিড, সামান্য পরিমাণে ল্যাকটিক অ্যাসিড গঠিত হচ্ছে, ল্যাকটিক অ্যাসিড। তাহলে এই সমস্ত পদার্থগুলো ঘামের মধ্য দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা কি সোয়েট গ্ল্যান্ড। স্কিনে সোয়েট গ্ল্যান্ড ছাড়াও আরও একটা গ্ল্যান্ড থাকে, যেটা হচ্ছে তোমার কি সিবেসিয়াস গ্ল্যান্ড। ওকে, সিবেসিয়াস, তাহলে একটা হচ্ছে 1 নম্বর গ্ল্যান্ড হচ্ছে কি সোয়েট গ্ল্যান্ড। এছাড়াও আরও একটা গ্ল্যান্ড থাকে যেটাকে বলা হচ্ছে কি সিবেসিয়াস, সিবেসিয়াস গ্ল্যান্ড। এবং যেখান থেকে কি সিক্রেশন হয় আর যেখান থেকে সিক্রেশন হচ্ছে তোমার সিবাম, SEBUM, সিবাম গঠিত হয়।
ওকে, তাহলে সিবাম বা সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে যে সিবাম গঠিত হয়, দেখবে আমাদের অনেকেরই অয়েল স্কিন হয়, বিশেষ করে মুখে বা নাকের এই জায়গাগুলো যেখানে জয়েন্ট হয়ে আছে, তাহলে এই জায়গাগুলো থেকে দেখবে একটা তৈলাক্ত পদার্থ বের হয়, ঠিক আছে, অয়েল ড্রপ। এখান থেকে কি বের হয়? অয়েল ড্রপ, তেলের মতো পদার্থ বের হচ্ছে, সেগুলো হচ্ছে তোমার কি? সিবাম। তাহলে আমাদের চামড়ায় বা ত্বকে দুই ধরনের গ্ল্যান্ড থাকে, একটা হচ্ছে ঘর্মগ্রন্থি বা সুইট গ্ল্যান্ড, আর একটা হচ্ছে সিবেসিয়াস গ্ল্যান্ড বা সিবেসিয়াস গ্রন্থি, যেগুলো থেকে এই পদার্থগুলো নিঃসৃত হয়। তাহলে এটা তোমার গেল কি 1 নম্বর বা অ্যাক্সেসরি তোমার এক্সক্রিটরি অর্গান বা রেচন অঙ্গ। এবার 2 নম্বর চলে এসো। তাহলে 2 নম্বর, আচ্ছা শুধু এইটুকু না, এছাড়াও তোমাদের সিবাম নিশ্চিত হয়, ঠিক আছে। সিবামের মধ্যে কি থাকতে পারে না, সিবাম নিশ্চিত হয় তার সঙ্গে কোলেস্টেরল, ফ্যাটি অ্যাসিড, হাইড্রোকার্বন এগুলো নিশ্চিত হয়। তাহলে সিবামের অয়েল ড্রপ বলেছি, কোলেস্টেরল, 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 ফ্যাটি অ্যাসিড, হাইড্রোকার্বনস, তাই তো। তাহলে এইগুলো কিন্তু খরিত। তাহলে দেখো ঘর্মগ্রন্থি থেকে এক পদার্থ খরিত হচ্ছে, আর সিবেসিয়াস গ্রন্থি থেকে আরেক ধরনের পদার্থ খরিত হচ্ছে। তাহলে এই হচ্ছে তোমার টোটাল স্কিম। 2 নম্বর আমরা কোথায় যাব না, 2 নম্বর আমরা যেটা যাব সেটা হচ্ছে লিভার বা যকৃৎ, লিভার। তাহলে আমাদের সবথেকে বড় পৌষ্টিক গ্রন্থি হচ্ছে কে? লিভার, তাই তো। তাহলে বড় পৌষ্টিক গ্ল্যান্ড বা তোমার ডাইজেস্টিভ গ্ল্যান্ড হচ্ছে তোমার লিভার। এখানে লিখে দাও লার্জেস্ট ডাইজেস্টিভ গ্ল্যান্ড, লার্জেস্ট ডাইজেস্টিভ গ্ল্যান্ড অফ হিউম্যান। তাহলে হিউম্যানের সবথেকে বড় পৌষ্টিক গ্রন্থি হচ্ছে লিভার। লিভারের মধ্যে কি হয় না, লিভারের মধ্যে তোমার হিমোগ্লোবিন ভেঙে যায়। তাহলে লিভারের মধ্যে কি হচ্ছে না, লিভারের মধ্যে হিমোগ্লোবিনটা ভাঙছে, হিমোগ্লোবিন ভেঙে গেল। হিমোগ্লোবিন ভেঙে কি তৈরি করে না, হিমোগ্লোবিন ভেঙে 3টে প্রোডাক্ট হয়। একটা হচ্ছে বিলিরুবিন, 2 নম্বর হচ্ছে তোমার কি বিলিভার্ডিন, আর 3 নম্বর হচ্ছে তোমার কি লেসিথিন। তাহলে হিমোগ্লোবিন ভাঙলে 3টে পদার্থ তৈরি হয়, একটা হচ্ছে বিলিরুবিন, বিলিভার্ডিন এবং এই লেসিথিন। এবার এই বিলিরুবিন, বিলিভার্ডিন, লেসিথিন এগুলো কি হয় না, রেচন পদার্থ হিসাবে তোমার কি হবে, এইগুলো রেচন পদার্থ সৃষ্টি করবে, পিত্তরসের মাধ্যমে অন্তে আসবে এবং মল থেকে বেরিয়ে যাবে, তাই তো। তাহলে এগুলো কি হবে, এই সমস্ত পদার্থগুলো কি তৈরি করলো, রেচন পদার্থ। এগুলো হচ্ছে এক্সক্রিটরি প্রোডাক্ট। তাহলে এগুলো প্রত্যেকটি হচ্ছে কোথায় আসছে, অ্যাজ এ এক্সক্রিটরি প্রোডাক্ট অর সাবস্টেন্স প্রোডাক্ট, সেটা কি আসবে পিত্তরস, তাই তো। পিত্তরসের মাধ্যমে কোথায় আসছে, পিত্তরসের মাধ্যমে তোমার ক্ষুদ্রান্তে এলো। তাহলে ক্ষুদ্রান্তে এসে তোমার কি হচ্ছে, অন্ত্রে এসে মল মাধ্যমে নির্গত। তাহলে পিত্তরসের মধ্য দিয়ে উঠে এলো অন্ত্র বা ইন্টেস্টাইন, সেখান থেকে কোথায় মলের মাধ্যমে দেহের বাইরে নির্গত হচ্ছে। তাহলে এখান থেকে দেহের বাইরে। তাহলে দেখো একদম পরপর স্টেপ বাই স্টেপ বললাম, দিয়ে এগুলো কি হচ্ছে দেহের বাইরে নির্গত হয়ে যাচ্ছে। এটা গেল হচ্ছে তোমার 2 নম্বর গ্ল্যান্ড। এছাড়াও লিভারের মধ্যে দিয়ে আরও কিছু পদার্থ বের হয়, সেটা হচ্ছে কিছু ভারী ধাতু যেমন আছে, ঠিক আছে, COHG, ভেষজ পদার্থ, টক্সিক পদার্থ, আর কি করিতে হয়, কার্বন মনোক্সাইড, Hg, মার্কারি। আচ্ছা এটা কোবাল্ট হবে, কোবাল্ট, ঠিক আছে, কোবাল্ট, কোবাল্ট, মার্কারি, ভেষজ পদার্থ, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার রঞ্জক, হ্যাঁ, কিছু রঞ্জক থাকবে, এগুলো দেহের বাইরে নির্গত হয়ে যায়। তাহলে দেখো এটা হচ্ছে একটা সেকেন্ড তোমার আনুষঙ্গিক রেচন অঙ্গ। এছাড়াও আরও চলে এসো, এরপরে আর কি আছে, এরপরে তোমাদের সিলেবাসে আর যেটা আছে সেটা হচ্ছে ফুসফুস, তাই তো, বা লাংস। তাহলে 3 নম্বর হচ্ছে লাং, 4 নম্বর, 3 নম্বর লাং, যেটা হচ্ছে তোমার বা লাংস বলাই উচিত, কারণ দুটো থাকে তো। তাহলে ফুসফুস, ডান ফুসফুস এবং বাম ফুসফুস, লাংস থাকছে। এই লাংস কি করে না, লাংস হচ্ছে আমাদের প্রধান শ্বাস অঙ্গ, তাই তো। আমাদের প্রধান শ্বাস অঙ্গ, এখান থেকে মেনলি কি হয় না, বিপাকগত দূষিত পদার্থের মধ্যে কার্বন ডাই অক্সাইড, মেনলি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে মেনলি এখান থেকে বেরিয়ে যাচ্ছে তোমার CO2, আর কি হয় ওয়াটার ভেপার বা জলীয় বাষ্প। এবং আমরা জানি 400 ml পার ডে
জলীয় বাষ্প কিন্তু ফুসফুসের মাধ্যমে বা শ্বাসের মধ্য দিয়ে আমাদের দেহের বাইরে নির্গত হয়, যেটা কি করে লাংস দেহের বাইরে নির্গত করে। তাহলে এই তিনটে আমার সিলেবাসের মধ্যে ছিল, এই তিনটে স্কিন, লিভার এবং লাংস, এগুলো হচ্ছে সিলেবাসের মধ্যে। এবার সিলেবাসের বাইরে দুটো আছে, একটা হচ্ছে তোমার কি স্যালিভারি গ্ল্যান্ড, ওকে, একটা হচ্ছে তোমার স্যালিভারি গ্ল্যান্ড, 4 নম্বর হচ্ছে স্যালিভারি গ্ল্যান্ড বা লালাগ্রন্থি, স্যালিভারি গ্ল্যান্ড বা লালাগ্রন্থি, আরেকটা হচ্ছে তোমার লার্জ ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, ইন্টেস্টাইন বা বৃহদান্ত্র। তাহলে এই স্যালিভারি গ্ল্যান্ড বা লালাগ্রন্থি কটা আছে আমাদের দেহের মধ্যে? 3 পেয়ার অফ, 3 জোড়া, 3 পেয়ার, 3 জোড়া থাকে এবং এরা কি করে না লালাগ্রন্থির মাধ্যমে লালারস ক্ষরণ করে, এছাড়া সামান্য পরিমাণে ইউরিয়া, আয়োডাইড, থায়োসায়ানাইড এগুলো দিতে পারে। ইউরিয়া, আয়োডাইড, থায়োসায়ানাইড, সায়ানাইড, এই সমস্ত পদার্থ গঠিত হয় বা এই সমস্ত পদার্থ দেহ থেকে বেরিয়ে যায়। আর বৃহদন্তের মাধ্যমে কি হয় না বৃহদন্তের মাধ্যমে লোহা, ক্যালসিয়াম এগুলো বেরিয়ে যায়, ওকে, লোহা, ক্যালসিয়াম এই সমস্ত পদার্থগুলো দেহের বাইরে নির্গত হয়েছে। তাহলে মোটামুটি দেখো আমি সব এক্সক্রিটরি অর্গান যেগুলো আছে সেগুলো সব বলে দিয়েছি এবং মোটামুটি তোমাদের পুরো বিষয়টাই জানা হয়ে গেল। এবং আমাদের যেটু বাকি রইলো, তাহলে আজকের ক্লাস মোটামুটি আমি এই পর্যন্তই থামাবো, শেষ করবো এখানেই, কারণ পরবর্তী ক্লাসে আমাদের যেটা বাকি রইলো সেটা হচ্ছে একটা ছোট্ট টপিক বাকি রয়ে গেল, সেই জায়গাটা আমি পরের দিন যাব। আর তোমার রেচনতন্ত্রের গোলযোগ বা এই জায়গাগুলো যেগুলো সেগুলো আছে এবং হরমোনের ভূমিকা, মূত্র উৎপাদনে হরমোনের যে ভূমিকাগুলো আছে, দুটো টপিক আমাদের বাকি থাকছে, একটা হচ্ছে মূত্র উৎপাদনে হরমোনের ভূমিকা, আরেকটা হচ্ছে তোমার বৃক্কের বা তোমার রেচনতন্ত্রের গোলযোগ যে রোগগুলো আছে সেই জায়গাটা। তো মোটামুটি আশা করি সব বিষয়গুলো বুঝতে পেরেছো এবং আজকে শর্ট টাইপ কোশ্চেনের মধ্যে আমি আলোচনা করেছি। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকলো। দ্যাটস অল ফর দ্য ডে। হ্যাভ এ নাইস ডে।